পীড়নের ইংলিশ টার্ম কি, সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড হচ্ছে স্ট্রেন। স্ট্রেস অ্যান্ড হচ্ছে স্ট্রেন, পীড়ন আর বিকৃতি। তার আগে বলি যে স্থিতিস্থাপকতা কি জিনিস, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা মানে কি, স্থিতিস্থাপকতা মানে হচ্ছে কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি জিনিস, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সরিয়ে নিলে আগের অবস্থায় ফিরে আসার ঘটনাকে, ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ এই ধরো একটা রাবার আছে, ঠিক আছে, একটা রাবার আছে, এই কি হচ্ছে যে এটাকে টানছি, ঠিক আছে, টানছি, আবার ছেড়ে দিলাম, আবার যেমন আয়তন ছিল, যেমন দৈর্ঘ্য ছিল তার আগের অবস্থায় ফিরে এলো। বা হয়তো একটা আহ, মাটির জিনিসকে বা ইটের জিনিসকে, কোনো একটা জিনিসকে বল প্রয়োগ করছি, ঠিক আছে, অর্থাৎ বল প্রয়োগ করছি, যার যত বেশি ক্ষমতা আছে। যদি দেখা যায় যে কোনো একটা ইস্পাত, যেমন বললে ইস্পাত মানে খুব কঠিন হয়, শক্ত হয়, এটাকে অত সহজে তোমরা মুছে তোমরা যায় না, ওকে যতই বল বল না প্রয়োগ করলে কি হবে, সে ওরকমই থাকবে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স আমি প্রয়োগ করছি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি, এবং সেটা যদি তার আগের অবস্থায় ফিরে আসার ধর্মকে, মানে যার যত বেশি ক্ষমতা আছে প্রতিরোধ করার ক্ষমতা, তার তত স্থিতিস্থাপকতা বেশি হবে। এটাকে বলা যায় কি ইলাস্টিসিটি। তো এটাই গিয়েছে যে ইস্পাতের স্থিতিস্থাপকতা হচ্ছে সবচেয়ে বেশি, ইস্পাতের যে স্থিতিস্থাপকতা সেটা হচ্ছে সব থেকে বেশি। এটা একটা কোশ্চেন দিতে পারে অনেক সময়। তারপরে হচ্ছে কি ঠিক আছে, ভঙ্গুরতা অর্থাৎ ব্রিটেলনেস। ব্রিটেলনেস কি মানে, এই যে জিনিসগুলো পড়ছো হয়তো ভাবে যে হঠাৎ করে কি উড়ে এসে জুড়ে বসলো পড়াগুলো, তো এইগুলো হচ্ছে আগে 11-12 ছিল, ঠিক আছে, এই যে ইয়েটা করাচ্ছি সেটা আগে 11-12 ছিল, কিন্তু এখন বর্তমানে ক্লাস 9-10 বইয়ে ঢুকিয়েছে, ক্লাস 9 বইয়ে আছে। অর্থাৎ প্রপার্টিস অফ মেটেরিয়াল, এটাকে বলতে পারো যে প্রপার্টিস অফ মেটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন যে পদার্থ রয়েছে সেই সমস্ত বস্তুর বা পদার্থগুলোর যে প্রপার্টিস, ধর্ম, সেইগুলো নিয়ে কথা হচ্ছে। তো ভঙ্গুরতা বা হচ্ছে কি ব্রিটেল, যে চাপ প্রয়োগ করে যে বস্তু সহজে ভেঙে যায়, অর্থাৎ কোনো বস্তু ভেঙে যাওয়ার যে ক্ষমতা, ভেঙে যাওয়ার যে ধর্ম, যেমন হচ্ছে কাঁচ, তারপরে যে কাঁচটা এরা এরা কি হচ্ছে ভঙ্গুর, এরা হচ্ছে কি ভঙ্গুর, মানে এদেরকে আঘাত করলে কি হয় যে ভেঙে যায়। যেমন কাঁচ, তারপরে কাঁচটা এড়ানো, ঠিক আছে, কাঁচটা এড়ানো হচ্ছে একটা ভঙ্গুর। নিচে কি নমনীয়তা, নমনীয়তার ইংলিশ টার্ম হচ্ছে কি ম্যালিয়েবিলিটি। এটা যেমন অনেক সময় তোমার দেখবে যে সিনোনিম ইংলিশের ক্ষেত্রে বাস্তি, ম্যালিয়েবিলিটি মানে হচ্ছে কি নমনীয়তা। নমনীয়তা কাকে বলা হয়, যে কোনো বস্তুকে যে কোনো আকার বা আকৃতি প্রদান করা ধর্ম, কোনো বস্তুর যে কোনো আকার বা আকৃতি প্রদান করা ধর্মকে বলা হয় নমনীয়তা। যেমন সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু, অর্থাৎ নরম নয়, সফট। নরম আর নমনীয়তা একই জিনিস নয়। সফট মানে কি বলেছি, যেমন আগের দিনকে বলেছি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম হয়, এদেরকে কি করা হয়, ছুরি দ্বারা কাটা যায়, ঠিক আছে, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। এটা হচ্ছে নরম ধাতু। আর নমনীয় মানে হচ্ছে কোনো বস্তুকে যে কোনো আকার বা আকৃতি প্রদান করা। যেমন ধরো সোনা, সোনাকে কেন করা হয়, কেন সোনা গহনা কেন তৈরি করা হয় বা সোনার দাম বেশি কেন, তার কারণটা হচ্ছে এটাই যে একে গলিয়ে, ঠিক আছে, যেমন একে গলানো হবে, গলিয়ে গলানোর ফলে যে কোনো আকার আকৃতি প্রদান করা যায়, একদম সূক্ষ্ম সূক্ষ্ম তোমার হচ্ছে গহনা টহনা অর্নামেন্ট সেই জিনিসও তৈরি করা যায়, যেটা অন্য আর কোনো মেটেরিয়ালের মধ্যে এই জিনিসটা ম্যালেবিলিটি প্রপার্টিসটা পাওয়া যায় না। সেই কারণের জন্য কি হয়েছে, সোনা বা এরপরে রূপা, এছাড়া অন্য ধাতু, তুমি যদি মনে করো যে আমি লোহা দিয়ে বানাবো, তামা দিয়ে আমি গহনা বানাবো, হবে না, তার কারণ ওই ম্যালেবিলিটি প্রপার্টিসটা তোমার দরকার। তো এটাকে বলা যায় ম্যালেবিলিটি। সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু। নেক্সট হচ্ছে কি পীড়ন। পীড়ন মানে কি বললাম, পীড়ন ইংলিশ টার্ম হচ্ছে কি যে স্ট্রেস। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির অভ্যন্তরীণ একটা বাধা প্রদান করে, ঠিক আছে, অভ্যন্তরীণ যে কথাটাকে বলা হচ্ছে এইটাকে ইংলিশ টার্মে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। কি বলা হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর যেটা বাইরে থেকে বল প্রয়োগ বলছি, সেই বাইরে থেকে বল প্রয়োগ করার যে ব্যাপারটা সেটাকে বলা হয় এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স। তো এই কি বলছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি অভ্যন্তরীণ একটি বাধা প্রদান করে। তো প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই অভ্যন্তরীণ বলকে পীড়ন বলা হয়। মানে এই একটা বস্তু আছে, ঠিক আছে, এই একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি কি করছি, যে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। এবার আমরা কি জানি যে
নিউটনের থার্ড ল অনুযায়ী যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এও তো একটা বাধা প্রদান করবে, তাই না? একে আমি ডিফর্ম করার চেষ্টা করছি, ভাঙার চেষ্টা করছি, বা এর বাইরে থেকে একে আঘাত করছি। তার মানে এ ভেতর থেকেও একটা রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ করবে, প্রতিরোধ ক্ষমতা দেবে, যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো পীড়ন কাকে বলা হচ্ছে? যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল বস্তুটি অভ্যন্তরীণ একটা বাধা প্রদান করে। তো প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত, প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই অভ্যন্তরীণ বল বলা হচ্ছে পীড়ন বলা হচ্ছে। তার মানে এখানে আমরা পীড়ন ইকুয়াল টু কি বলতে পারি? পীড়ন ইকুয়াল টু বা যে স্ট্রেস ইকুয়াল টু, এটাও হচ্ছে ফোর্স, মানে এটাও এক প্রকার হচ্ছে কি, যে ফোর্স পার হচ্ছে এরিয়া, মানে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বল। কিন্তু এই ফোর্সটা কি হচ্ছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ, এটা হচ্ছে। তাহলে যদি চাপ বলি আমরা, যেটাকে চাপ বা হচ্ছে প্রেসার, চাপ, এই চাপের ডেফিনেশনও কিন্তু কি পড়েছো? যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ঠিক তো, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে দুজনেরই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একই, যে ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া, কিন্তু এদের ডেফিনেশন বা সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে আলাদা। অর্থাৎ চাপের ক্ষেত্রে যেটা প্রযুক্ত বল, সেটা হচ্ছে কি বাহ্যিক বল বা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ইউনিট যদি সেম, মানে এর দুটোরই ইউনিট একক কি হবে? একক সেম একই হবে, একক ইউনিট। যেহেতু ফোর্স, বলের একক কি হয়? নিউটন, আর যে ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তার মানে কি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার পীড়নের একক। এবারে যে বিকৃতি, বিকৃতির কি হচ্ছে নিষ্টাম, কি বলেছি? স্ট্রেন। বিকৃতির হচ্ছে স্ট্রেন, STRAIN, স্ট্রেন। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির আকার বা আয়তনের যে পরিবর্তন হয়, আকার বা আয়তনের যে পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে বিকৃতি। অর্থাৎ ধরো এরকম একটা বস্তু ছিল, ঠিক আছে, যার আয়তন হচ্ছে ভি। বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে? যে এরকম তার আকার পরিবর্তন হয়ে গেল, যে পরিবর্তনটুকু হলো সেইটুকুকে ডিভি ধরলাম। তাহলে কি হচ্ছে? যে ডিভি বাই ভি, এইটাকে বলা হচ্ছে কি বিকৃতি। অর্থাৎ যতটুকু পরিবর্তন হলো, আগে অরিজিনাল যতটুকু ছিল সেটা রেশিওকে কি বলা হচ্ছে? বিকৃতি। বা ধরো একটা ইলাস্টিক জিনিস এতটুকু ছিল, একে বারবার টানার ফলে কি হচ্ছে? কিছুটা পরিমাণ বৃদ্ধি পেল, এল ছিল, স্মল এল বৃদ্ধি পেল, তাহলে কি হবে? বিকৃতি ইকুয়াল টু এল বাই এল। তাহলে বিকৃতি দেখো যে এটা হচ্ছে ইউনিটলেস, অর্থাৎ এর কোনো একক নেই, ঠিক আছে, ইট হ্যাজ নো ইউনিট, এর কোনো একক নেই। কেন? তার কারণ হচ্ছে দুটোইতে একই একই জিনিসেরই রেশিও, অর্থাৎ রেশিও মানে হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত। বিকৃতির কোনো একক নেই, এটা হচ্ছে মানে এককহীন রাশি। হুকের সূত্র, হুকস ল, কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে, পীড়ন ইজ, অর্থাৎ স্ট্রেস ইজ ডাইরেক্টলি, পীড়ন মানে কি বলেছি? পীড়ন মানে হচ্ছে বিকৃতি, স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, স্ট্রেস ইজ ডাইরেক্টলি proportional to strain within elastic limit, within elastic limit, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপকতা কাকে বললাম? ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে কি? যে একটা রাবার, ধরো রাবারের কথা দিয়েই বলছি, যে বারবার একটা টানছো, ওর ইলাস্টিসিটি থাকবে যতক্ষণ ওর ইলাস্টিসিটি আছে, সেই সীমার মধ্যেই কি হচ্ছে? যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক মানে যত তুমি ওকে পীড়া দেবে, মানে যত বেশি পীড়ন বাড়বে, তত বেশি কি হবে? স্ট্রেন হবে, তত ডিফরমেশন হবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, যে একটা বস্তু আছে, সেটাকে তুমি বারবার আঘাত করছো, তাহলে যত বেশি, যতবার আঘাত করবে, তার ডিফরমেশন, তার আকার আয়তনের পরিবর্তন তত বেশি হবে। কিন্তু সেটা ইলাস্টিক লিমিটের মধ্যে, ইলাস্টিসিটি যদি নাই থাকে, তাহলে তার কোনো গুরুত্ব নেই।
এটাকে বলা হচ্ছে হুকের সূত্র। এখান থেকে আমরা একটা জিনিস কি বলতে পারি, যে স্ট্রেসকে যদি আমরা এফ দিয়ে যদি ডিনোট করি, ঠিক আছে, এফ ভ্যারিজাস স্ট্রেনকে যদি ই দিয়ে ডিনোট করি এটা, বা এফ ইকুয়াল টু কি হয় ওয়াই ইন্টু এ। এই যে ওয়াই, এই ওয়াই কে কি বলা হয়, যে ইয়ং মডিউলাস। ওয়াই কে বলা হয় ইয়ং মডিউলাস, বা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, বা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কের আমরা একক যদি বের করতে যাই তাহলে কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, এফ বাই ই। এফ মানে হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেসের একক কি হয়, স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আর যেহেতু ই মানে স্ট্রেন বা বিকৃতি, বিকৃতি তো বললাম যে ইউনিটহীন, মানে এর একক নেই, তার মানে স্ট্রেসের যা একক হবে অর্থাৎ পীড়নের যা একক হবে, আমাদের ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাসের এককও সেম তাই হবে। বা অন্যভাবে আর একটা জিনিস এটা বলতে গেলে হবে, ইয়ং গুণাঙ্ক ডেফিনেশন যদি বলা হয়, ঠিক আছে, ইয়ং মডিউলাস কাকে বলা হয়, তাহলে ডেফিনেশনটা আমরা কি বলতে পারি, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকেই বলতে পারি, যে উইদিন ইলাস্টিক লিমিট ইট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস টু স্ট্রেন। বা স্থিতিস্থাপক সীমার মধ্যে, বাংলায় যদি বলি তাহলে কি হচ্ছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত, পীড়ন ও বিকৃতির অনুপাতকে, পীড়ন ও বিকৃতির অনুপাতকে ইয়ং মডুলাস বলা হয়, ঠিক আছে, অর্থাৎ রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক স্থিতিস্থাপক সীমার মধ্যে। ইয়াং গুণাঙ্ক দেখে লেখাও আছে, ইয়াং গুণাঙ্ক যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে ইয়াং গুণাঙ্ক বলা হয়। নেক্সট চলে আসো, সেটা হচ্ছে পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান মানে কি, সারফেস টেনশন, সারফেস টেনশন। কি একটু কড়া লাগছে নাকি? বিশেষ করে যারা পার্সোনালি আগে পড়োনি, ঠিক আছে, তা একটু মনে হবে, কিন্তু একটু পড়ে নেবে, অসুবিধা হবে। আর চাপ দেওয়ার দরকার নেই, বিশেষ করে এসআই ক্যান্ডিডেটদের অতটা চাপ দেওয়ার দরকার নেই এই জায়গাগুলো থেকে। কিন্তু ওই যে বললাম যে কোনো জায়গা আমরা ফাঁক রাখবো না, কারণ যে জায়গায় ওই যে বললাম যে নতুনত্ব সবসময় দিচ্ছে, কারণ যে চিরাচরিত ট্র্যাডিশনাল যে জিনিস, সেই ট্র্যাডিশনাল জিনিস থেকে তো কোশ্চেন আসছেই। তো এবার দেখবে যে কোন কোন পোর্শন গুলো কি গুলো বাদ আছে, সেই সমস্ত টপিককে টাচ করা হতে পারে। তো ওই যে সারফেস টেনশন বা হচ্ছে পৃষ্ঠ টান কাকে বলা হয়। আর একটা জিনিস, তো কম্পিটিটিভ জিনিসের ক্ষেত্রে এটুকু মনে রাখবে যে সমস্ত জিনিস তোমাকে বুঝতেই হবে এমন ব্যাপার নেই। বোঝার থেকে পড়া, মানে জিনিসগুলোকে পড়া তারপরে যে প্র্যাকটিস করা, এর মধ্যে অনেক মানে কমন পেয়ে যাওয়া, বোঝা যাবে মোটামুটি একটা জিনিস, অতটা যে খুব সব বুঝতে পারছি না অত না বুঝলে অত চাপ নেওয়া দরকার। সারফেস টেনশন কি, যে কোনো তরলের উপর একটি কাল্পনিক রেখা কল্পনা করা হলে, কোনো তরলের উপর রেখা, তরলের উপর, একটু স্পেলিংটা ভুল আছে, পার্শ্বীয় ভাবে ও লম্বভাবে যে বল প্রযুক্ত হয় পরীক্ষা থেকে পৃষ্ঠটান বলা হয়। আর এমনিতে বই পড়ে এগুলো যেমন আরো কিছুই বুঝতে পারবে না। ধরো এই একটা তরল আছে, ঠিক আছে, এই তরলের উপর একটা কাল্পনিক রেখা কল্পনা করে, একটা কাল্পনিক কল্পনা করা হচ্ছে। ধরো না, তো বলছে কোনো তরলের উপর একটা কাল্পনিক রেখা হচ্ছে ইমাজিনারি লাইন। তাহলে কোনো লিকুইড একটা লেয়ারের উপরে ইমাজিনারি লাইন তুমি মানে কল্পনা করছো, সেই রেখার উপরে লম্বভাবে ও পার্শ্বীয় ভাবে, ঠিক আছে, পার্শ্বীয় ভাবে মানে কি বলা হয়, পার্শ্বীয় মানে হচ্ছে ট্যানজেন্সিয়ালি, আর হচ্ছে লম্বভাবে মানে হচ্ছে নর্মাল, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ট্যানজেন্সিয়ালি, অর্থাৎ এরকম ভাবে হচ্ছে লম্বভাবে বা হচ্ছে ট্যানজেন্সিয়ালি পার্শ্বীয় ভাবে যে বল প্রযুক্ত হয় প্রতি একক দৈর্ঘ্যে, অর্থাৎ ইউনিট লেন্থে। যেমন আগে স্ট্রেস আমরা কি বলেছিলাম, প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ প্রতি বর্গ মিটারে। এখানে হচ্ছে ইউনিট লেন্থ, মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হচ্ছে পৃষ্ঠটান। এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা সংশক্তি বল বা হচ্ছে কোহেসিভনেস। যেমন
এর যদি সংজ্ঞা আমরা দিতে চাই সারফেস টেনশনের, তাহলে সারফেস টেনশন ইকুয়াল টু, তাহলে কি হবে? সারফেস টেনশন ইকুয়াল টু বললাম যে বল অর্থাৎ ফোর্স পার হচ্ছে কি লেন্থ, ফোর্স পার হচ্ছে লেন্থ। তাহলে ইউনিট কি হবে? ফোর্স, ফোর্স বলের একক কি হয়? নিউটন। আর লেন্থের দৈর্ঘ্যের একক কি? মিটার। তাই কি হবে? নিউটন পার মিটার। কত একক মুখস্থ করবে, তাই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার সময় ভুলে গেলেও একক বানিয়ে নেবে। যে সারফেস টেনশন ইকুয়াল টু হচ্ছে ফোর্স পার লেন্থ, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য। তাহলে কি হবে? নিউটন পার মিটার। এক্সাম্পল অফ সারফেস টেনশন, পৃষ্ঠটানের, এইগুলোই পরীক্ষাতে আসে, যে হয়তো দিয়ে দিল যে এটা কোন ধর্মের কারণের জন্য হয়। তো বৃষ্টির ফোঁটা, রেন ড্রপস, ঠিক আছে, গোলাকার হয়। রেন ড্রপস গোলাকার হয় কেন? কারণ হচ্ছে সারফেস টেনশন পৃষ্ঠটান ধর্মের জন্য। সূচের জলে ভাসা, কোনো একটা সূচকে তুমি নিপিলকে যদি জলে দিয়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও, দেখবে ভাসবে। মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জল লাগছে না। রং তুলি জলে ডোবালে হচ্ছে আশ্বাস হয়ে যায়। উত্তাল সমুদ্রে তেল ঢালা হয় সমুদ্রকে শান্ত করার জন্য। যখন সমুদ্র খুব উত্তাল হয়ে পড়ে, খুব ঢেউ দিচ্ছে, তখন সেই সময় কি করা হয়? যে ওর মধ্যে তেল ঢালা হয়। ছাতা বা তাঁবুর কাপড়ে জল ঢুকতে পারে না। ঠিক আছে, এর এক্সাম্পলের বাইরে আর কিছু দেবে না। এই যে এক্সাম্পল গুলো বললাম, এই সমস্ত এক্সাম্পল গুলো হচ্ছে কি পৃষ্ঠটান ধর্মের কারণের জন্য হয়, মানে সারফেস টেনশন। তার এরপর হচ্ছে কি, সে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক অর্থাৎ ভিসকোসিটি, যে কি হচ্ছে, বলো কে কিছু বলছো? কঠিন ক্লাস এত বললাম, এত আসলে টার্ম গুলো একটু কঠিন, সে কারণে কঠিন লাগছে। অত চাপ নেওয়া দরকার নেই। যতটুকু যেরকম হবে একটু মানে যেরকম যতটুকু এইটুকু যতটুকু বলছি শুধু জাস্ট সেইটুকুই করবো। ভিসকোসিটি কি হচ্ছে, যে ধর্মের ধরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বাধা সৃষ্টি হয়, তাকে ওই প্রবাহের সান্দ্রতা বলা হয়। তাই হোক, ভাষাটা একটু হয়তো ইনকমপ্লিট আছে। যে তরলের মধ্যে ধরো বিভিন্ন লেয়ার আছে, ঠিক আছে, একটা তরল, সেই তরলের মধ্যে বিভিন্ন লেয়ার আছে। এদের মধ্যে যখন একটা রিলেটিভ ভেলোসিটি থাকে, মানে আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি থাকে, তো কি করবে? একে অপরের বাধাকে প্রশমিত করার চেষ্টা করবে। ঠিক আছে, যে এগিয়ে যাচ্ছে, যে পিছনে আছে, সে তাকে টানতে চাইবে। এই যে ধর্মটা, এটাকে বলা আছে কি, যে ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। অর্থাৎ তরলের একটা প্রবাহীর মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি থাকে, আপেক্ষিক গতি, তাদের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ওই প্রবাহের কি, সান্দ্রতা। যেমন হচ্ছে দেখো, মোলাসেস, গুড়, তারপরে যে মধু, আলকাত্রা, এদের সান্দ্রতা বেশি হওয়ার কারণে জল বা সাধারণ তরলের থেকে এরা অনেক দেরিতে গড়িয়ে পড়ে। যদি বেশি কঠিন মতো হয়, অত কিছু করতে হবে না, শুধু তোমাকে এটাই দেবে, এই জিনিসটাই দেবে তোমাকে, কি বলবে, যে গুড় বা মধু ঢাললে, ঠিক আছে, জলের তুলনায় এরা বেশি দূর ছড়িয়ে পড়তে পারে না। এটা কোশ্চেন দিলে যে বেশি দূর ছড়িয়ে পড়ে না কেন, কোন ধরনের ধর্মের জন্য, তো হচ্ছে সান্দ্রতাঙ্ক। তার কারণ গুড়, মধু, আলকাতরা, ওদের জিনিসের মধ্যে তরলে যে বিভিন্ন লেয়ার থাকে, সেই লেয়ার গুলো একে অপরের আপেক্ষিক গতিবেগ থাকে বলে তাদেরকে বাধা দেয়, সেই কারণে জন্য কি হয়েছে, পারে না। কিন্তু জলের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। এই জল বা সাধারণ তরলের তুলনায় এগুলো হয়, কারণ একটাই, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। আরেকটা জিনিস যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে প্যারাশুট থেকে নামার সময় সান্দ্রতা ধর্মের জন্য সেই ব্যক্তি যখন মাটিতে পা ফেলে তখন সে আঘাত পায় না। অর্থাৎ প্যারাশুট থেকে যখন সে নিচে নামছে, তুমি ভাবো যে কোনো একটা বস্তুকে উপর থেকে যখন ছুড়ে দেওয়া হয়, তখন নিচে কতটা জোরে ধাক্কা খায় বলো তো। বা বৃষ্টির ফোঁটাগুলো যখন উপর থেকে যখন নিচে আসে, ঠিক আছে, বৃষ্টির ফোঁটাগুলো, সেইগুলো তো মারাত্মক, কত উপর থেকে পড়ছে। বা হয়ও দেখবে গায়ে পড়ে, মানে গায়ে ব্যথা করে লাগে। প্যারা আর একটা এক্সাম্পল সে যেন মনে রাখতে পারে, যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, যে বৃষ্টির ফোঁটা মাটি পড়ার আগে মাটিতে, প্রবলেম হচ্ছে দাঁড়াও তো, 1 মিনিট।
Okay? বৃক্ষটা মাটির পরে প্রান্তে এই সান্দ্রতা ধর্মের জন্য। তাই দেখো, বৃষ্টির ফোঁটা মানেই গোলাকার হয় যে ব্যাপারটা, সেটা আমাদের মাথাতে কিন্তু গেঁথে আছে কি, পৃষ্ঠটান ধর্ম, তাই তো, সারফেস টেনশন। অবশ্যই গোলাকার যদি হয়, যদি কেন বলে তাহলে গোলাকার হয় বলবে অবশ্যই পৃষ্ঠটান ধর্মের জন্য। কিন্তু বৃষ্টির ফোঁটাটা যখন আসছে দিয়ে ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগে প্রান্তীয় বেগ অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি যেটা অর্জন করছে, যে আঘাতটা পাচ্ছে না বা বেগটা, যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় জন্য আলোচনা বললাম। বার্নৌলি থিওরি, বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য কি, যে এক্সামে টিনে চাউনি উড়ে যাওয়া বা হচ্ছে এরোপ্লেনের ওঠানামা, এগুলো কি ধর্ম, সেগুলো বার্নৌলির উপপাদ্য। তো বার্নৌলির উদাহরণগুলো আগে বলে দিচ্ছি সেইগুলোর জন্য, যে এরোপ্লেনের ওঠানামা, ঠিক আছে, সেটা তো নিউটনের তিনটা ওঠানামা উপপাদ্যের উপরে। সেই সঙ্গে হচ্ছে প্রচন্ড ঝড়ে ছাউনি উড়ে যায়, ঠিক আছে, টিনের ছাউনি উড়ে যাওয়া, তারপর যেন এই সমস্ত জিনিস, সেইগুলো হচ্ছে কি, যে বার্নৌলির উপপাদ্য। আর জিনিসটা কি, যে প্রবাহিত তরলে চাপ শক্তি স্থিতিশক্তি ধ্রুবক থাকে। চাপ শক্তি মানে হচ্ছে পি, দিয়েছিলাম সেটা হচ্ছে mgh, গতি স্কোয়ার হাফ এমভি স্কোয়ার, এদের যে যোগফল ধ্রুবক থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে। হয়তো হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, যে কিছু ভারী মৌল থাকে, যেগুলো হেভি এলিমেন্ট আছে, কিছু যে ভারী মৌল আছে, যারা সাধারণত ইনভিজিবল রে, তাদের মধ্যে কি হয়, যে বিকিরণ বিকিরণ করে, যেমন হচ্ছে আলফা বিটা গামা, তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। অর্থাৎ কিছু ভারী মৌল আছে, যে সমস্ত মৌল সাধারণ অবস্থাতে নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, যে অদৃশ্য রশ্মি তাদের কাছ থেকে, সেই অদৃশ্য রশ্মি গুলো কি কি, আলফা বিটা গামা, এদেরকে তেজস্ক্রিয়, মানে সেই পদার্থ তেজস্ক্রিয় পদার্থ না তেজস্ক্রিয়তা বলা হয়। সাধারণত কোনো পদার্থ তেজস্ক্রিয় হবে তার কারণের জন্য কি, অ্যাটমিক পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ অ্যাটমিক নাম্বার মোর দ্যান কি হবে, 82 হবে, অর্থাৎ 82-র বেশি। আর পারমাণবিকতা যেটা, সেটা হচ্ছে 206 এর বেশি হবে, তারা তেজস্ক্রিয়তা দেখায় সাধারণত। কিন্তু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে 15p30 ফসফরাস, ঠিক আছে, ফসফরাসের যেটা আছে, যদি এটা প্রাকৃতিক, এটা যদি আর্টিফিশিয়াল কৃত্রিম, তবুও এর পরমাণু কম হওয়া সত্ত্বেও কি হয়, যেমন ইউরেনিয়াম পোলোনিয়াম, এগুলো, এদের কি পারমাণু পরমাণু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 82-র বেশি। তারপরে হচ্ছে এটি একটি নিউক্লিয় ঘটনা, এটাকে একটা নিউক্লিয় ঘটনা বলা হয়, এবং তেজস্ক্রিয়তা উষ্ণতা বা কোনো বিক্রিয়া তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এটা একটা দিতে পারে, যে কোন জিনিসের উপরে তেজস্ক্রিয়তা ডিপেন্ড করে না, সেটা হচ্ছে প্রেসার বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই সমস্ত জিনিসের দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না, প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয়তার একক যেটা, সেটা যে কুড়ি, তারপর হচ্ছে কি বেকারেল, কুড়ি বা হচ্ছে বেকারেল। আলফা কণা যেটা, আলফা কণা কি, যে একটা হিলিয়াম কণার স্রোত, এটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, কত, যে 3.6 × 10⁻19 কুলম্ব, অর্থাৎ একটা ইলেকট্রন বা প্রোটনের যেটা 1.6 × 10⁻19 হয়, তার দ্বিগুণ হয়। আলফা কণা হচ্ছে 3.2। আর ভরটা কত, ভর হচ্ছে 6.64 × 10⁻27 কেজি। বিটা কণা যেটা, বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, অর্থাৎ ইলেকট্রন কণার যা জিনিস আধান, সেই তাই হয়, যে ইলেকট্রন কণার হচ্ছে 1.6 × 10⁻19, আর ভর যেটা, সেটা হচ্ছে 9.1
-31 কেজি। গামা রশ্মি কি? গামা রশ্মি উচ্চ তড়িৎ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এটা একটা জিনিস দিতে পারে, ধরো একবার ডব্লিউবিসিএস কোশ্চেন যেটা দেখলাম প্রিভিয়াস এর, যে নিচের কোনটি আলাদা বলে দিয়েছে, যে আলফা, বিটা, তারপরে ইলেকট্রন, তারপর হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে? অর্থাৎ কি গামা রশ্মি আলাদা, মানে এইগুলো হচ্ছে কণা, এগুলো হচ্ছে পার্টিকেল, আলফা